হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইপস অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি আমরা জানি যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলা হয়। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে তিনটে হলো প্রধান ভাগ। সেই তিনটে ভাগ কি? সেটা হলো স্পট রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, সিম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর প্রজেকশন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, বা আমরা সংক্ষেপে বলতে পারি স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং আর প্রজেকশন ওয়েল্ডিং। তো এই তিনটে ওয়েল্ডিং রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে পড়ছে। চলো এবার তিনটে নিয়ে বিশদে জানা যাক। তো প্রথম যেটা আছে সেটা হলো স্পট ওয়েল্ডিং। তো স্পট ওয়েল্ডিং মানে কি? দেখো, স্পট মানে একটা হলো ছোট্ট স্থান এবং ওয়েল্ডিং। তাহলে একটা ছোট্ট স্পটে আমরা ওয়েল্ডিংটা করব, ছোট্ট একটা প্লেসে ওয়েল্ডিং করব, এটাকে বলছি আমরা স্পট ওয়েল্ডিং। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কে কাজে লাগিয়ে আমরা করব। তো অলরেডি আমরা জানি যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কি। তো আমরা ইলেকট্রিক কারেন্টের এসির রেজিস্ট্যান্সকে কাজে লাগাই এবং প্রেসার অ্যাপ্লাই করি মেটালের মধ্যে, মেটাল ফিউজ হয়ে যায় এবং জমাট বেঁধে ওয়েল্ডিং হয়ে যায়। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো অলরেডি আমরা জেনেছি। তো এবার এই যে ভাগ আছে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং যে ভাগ আছে সেইগুলো জানা যাক। তো এটা হলো ফার্স্ট স্পট ওয়েল্ডিং এর একটা ফিগার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই পুরো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এই ছিল। তো এটাকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলা যায়। কিন্তু দেখো, যেহেতু স্পটের মধ্যে, একটা ছোট্ট স্পটের মধ্যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে, এই ইউনিটটাকে বলা হচ্ছে স্পট রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো এটা হলো টং, এটাও টং। এটা হলো আমাদের ইলেকট্রোড। ইলেকট্রোড কি দিয়ে তৈরি হবে? ইলেকট্রোড দিয়ে কপার বা কপারের অ্যালয় দিয়ে তৈরি হবে। আর এটা হলো, আর এটা আমাদের হলো প্যারেন্ট মেটাল, যে দুটোকে আমরা কি করব? ওয়েল্ডিং করব রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর হেল্প নিয়ে। তো আমরা এই ওয়ার্ক পিসকে এখানে রেখে আমরা ইলেকট্রোড দিয়ে প্রেসার অ্যাপ্লাই করছি এবং তার সাথে যেটা এসি পাওয়ার সাপ্লাই সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো এসি পাওয়ার সাপ্লাই এদিকে ফ্লো হচ্ছে। ফ্লো যখনই হচ্ছে তখন এখানে আমরা প্রেসার অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছি। তো কিছু সময় পরে কন্ট্রোলারের সাহায্যে আমরা এটাকে কন্ট্রোল করে কারেন্টটাকে কিছু সময় পরে বন্ধ করে দেবো। কারেন্ট সাপ্লাই বন্ধ করে দিলাম, পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিলাম, কিন্তু প্রেসারটা আমরা কি কনস্ট্যান্ট রাখবো, প্রেসারটাকে কন্টিনিউ করব। তো পাওয়ার সাপ্লাই বন্ধ করার আগে দেখা যাবে এইটুকু পরিমাণ অংশ গলে গেছে, গলে যাবে, কিন্তু প্রেসার যেহেতু থেকে যাবে সুতরাং একে অপরের গায়ে এটা লেগে থাকবে। তো লেগে থাকার নির্দিষ্ট সময় পরে যখন ঠান্ডা হবে তখন এইটুকু জমাট বেঁধে যাবে, একটা নির্দিষ্ট ছোট্ট স্থানে, ছোট্ট স্পটে ওয়েল্ডিংটা হয়ে যাবে। তো এটাকে বলছি আমরা স্পট ওয়েল্ডিং। বোঝা গেল? তো এইভাবে একটা ছোট্ট স্পটে ওয়েল্ডিং হয়, খুব দুর্বল ওয়েল্ডিং হয়, খুব শক্তিশালী ওয়েল্ডিং কিন্তু হয় না, যেহেতু ছোট্ট স্থানে হয়। এবং এই ওয়েল্ডিংটা সারফেসের উপর ডিপেন্ড করছে, কোন সারফেসের উপর ওয়েল্ডিংটা করছি সেটা ডিপেন্ড করছে। তো এটা হলো পদ্ধতি। এবার এই অ্যাপ্লিকেশন কোথায়? বিভিন্ন অটোমোবাইল বডিতে ছোট্ট স্পটে ওয়েল্ডিং করা যায়। দেখো, এই ওয়েল্ডিংটা হচ্ছে ইনভিজিবল ওয়েল্ডিং হচ্ছে। দুটো প্লেটের মাঝে আমরা ওয়েল্ডিং করছি, আমরা বাইরে থেকে দেখতে পারবো না কোন রকম, কিন্তু এখানে ইলেকট্রোড সাপ্লাই বা ফ্লাক্স বা শিল্ডিং গ্যাস কোনো কিছু কিন্তু প্রোভাইড করতে হচ্ছে না, ফিলার মেটালও লাগছে না বাইরে থেকে। তাহলে আমরা বাইরে থেকে দেখতে পাবো না। ফলে অটোমোবাইল বডিতে ইনভিজিবল ওয়েল্ডিং করতে গেলে খুব কাজে লাগে। সিট মেটাল অ্যাসেম্বলিতে, সিট মেটালকে ওয়েল্ডিং করতে গেলে কাজে লাগে, অ্যাসেম্বলি করার জন্য বিভিন্ন ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্সে ওয়েল্ডিং করা যায়। এর অ্যাডভান্টেজ এবং লিমিটেশনগুলো দেখা যায়। এটা খুব ফাস্ট এবং ক্লিন প্রসেস। ক্লিন প্রসেস কেন? কোনো রকম ফ্লাক্স লাগছে না, ফলে ক্লিন প্রসেস। কোনো ফিলার ম্যাটেরিয়াল লাগছে না, আর খুব সহজে একে আমরা অটোমেটিক ওয়েল্ডিং এ কনভার্ট করতে পারি, রোবোটিক ওয়েল্ডিং যেটাকে বলছি। কিন্তু লিমিটেশন আছে, সেটা হলো আমরা থিক প্লেটকে কিন্তু ওয়েল্ডিং করতে পারি না। পাতলা প্লেটকে ওয়েল্ডিং করতে পারি, থিক প্লেটকে ওয়েল্ডিং করতে পারি না। আর এই যে জয়েন্ট আছে স্পট ওয়েল্ডিং এ, এই জয়েন্টটা কিন্তু লিক প্রুফ নয়। লিক প্রুফ করতে গেলে আমাদেরকে অন্য রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর সাহায্য নিতে হবে, সেটা এবার জানবো। তাহলে বোঝা গেল স্পট ওয়েল্ডিং কি। স্পট ওয়েল্ডিং মানে কিছুই নয়, একটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এর ফলে দুটো ম্যাটেরিয়ালের, দুটো থিন প্লেটের মাঝে একটা নির্দিষ্ট স্পটে আমরা ওয়েল্ডিং করি, ছোট্ট স্পটে। এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং। এবার নেক্সট যেটা আছে সেটা হলো সিম ওয়েল্ডিং। দেখো, স্পট ওয়েল্ডিং এ কি বললাম? আমরা লিক প্রুফ ওয়েল্ডিং করতে পারি না, কিন্তু সিম ওয়েল্ডিং আমরা লিক প্রুফ ওয়েল্ডিং করতে পারি। সিম ওয়েল্ডিংটা কি? স্পট ওয়েল্ডিং এর মতোই, কিন্তু এটাকে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস স্পট ওয়েল্ডিং। বোঝা গেছে? স্পটিং একটা নির্দিষ্ট এরিয়াতে, ছোট্ট এরিয়াতে আমরা ওয়েল্ডিং করছিলাম, কিন্তু এটাতে কন্টিনিউয়াসলি স্পট ওয়েল্ডিং করে যাব, ফলে একটা কন্টিনিউয়াস ওয়েল্ডিং জয়েন্ট আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার। তো ওখানে যে ইলেকট্রোড ছিল সেই ইলেকট্রোড গুলো কেমন ছিল? ইলেকট্রোড গুলো বলা যেতে পারে এরকম ধরনের ছিল। এখানে মেটালের প্লেটের উপর
প্রেসার অ্যাপ্লাই করছিল, বা এই দিক যদি নিয়ে এই দিক মেটাল প্লেটের উপর প্রেসার অ্যাপ্লাই করছিল, কিন্তু এখানে যে ওয়েল মানে ইলেকট্রোড গুলো আছে ওয়েল্ডিং এর ক্ষেত্রে দেখো এগুলো হুইল, এই তো একটা হুইল, এই একটা হুইল, চাকা নেওয়া হয়েছে। কিসের চাকা? এগুলো চাকা সাধারণত কপার বা কপার অ্যালয়ের চাকা হবে, একই জিনিস যেহেতু ইলেকট্রোড হিসেবে কাজ করবে, তাহলে এগুলো ঘুরতে পারে। দেখো এটা ঘুরছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা ঘুরছে আমাদের ক্লকওয়াইজ। তার এই মাঝে দেখো মেটাল প্লেটকে রাখা আছে, যাদেরকে ওয়েল্ডিং করব। আর এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, এই যে চাকার সাথে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, যেহেতু চাকা ইলেকট্রোড চাকার সাথে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। এই দুটো হলো আমাদের মেটাল প্লেট। এই মেটাল প্লেট যখন চাকা ঘুরবে তো মেটাল প্লেটের সাথে কন্ট্যাক্টে আছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই যে চাকা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তো এটা এদিকে এগিয়ে যাবে, ধীরে 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 এগিয়ে যাবে। যখনই এগিয়ে যাবে দেখো, যখনই এই পোর্শন আসছে, এই সোজাসুজি পোর্শনে আসবে, সোজাসুজি পোর্শন আসবে, এখানে একটা স্পট ওয়েল্ডিং হয়ে যাবে। কন্টিনিউয়াসলি যখন এটা ধীরে ধীরে সরতে থাকবে, তো কন্টিনিউয়াসলি এখানে ওয়েল্ডিং হতে 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 এরকম ভাবে হয়ে যাবে, ধীরে 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 ওয়েল্ডিং হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা স্পট ওয়েল্ডিং। তো এখানে যে ফিগারটা আছে এখানে দেখো, তোমরা বুঝতে পারছো যে দুটো প্লেট আর এখানে দুটো চাকা এভাবে ওয়েল্ডিং হতে হতে যাচ্ছে, মানে চাকা এইভাবে চাকা ঘুরছে আর ওয়েল্ডিং হতে হতে যাচ্ছে। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে সিম ওয়েল্ডিং। তাই এখানে ইলেকট্রোড হিসেবে কি নেওয়া হচ্ছে? চাকা নেওয়া হচ্ছে সার্কুলার ক্রস সেকশনের। তার অ্যাপ্লিকেশন কি? বিভিন্ন ফুয়েল ট্যাঙ্ক তৈরি করতে গেলে অয়েল ড্রাম, টিন ক্যান, রেডিয়েটার্স, এইগুলোতে আমরা কি করে থাকি? সিম ওয়েল্ডিং করে থাকি। তখন এইগুলো লিক প্রুফ হতে হয়। অ্যাডভান্টেজ দেখো, প্রডিউসেস লিক প্রুফ জয়েন্টস তৈরি করে। তারপরে অটোমেশন করা যায়, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে সহজে অটোমেশন করা যায়, সুতরাং সিম ওয়েল্ডিংকেও করা যায়। আর ইউনিফর্ম ওয়েল্ডিং হয়, সমানভাবে ওয়েল্ডিং হয়। দুটো প্লেটের মাঝে যখন ওয়েল্ডিং করবো, মাঝে একদম ওয়েল্ডিং হয়ে যায়। এইটা দেখো ইনভিজিবল ওয়েল্ডিং চাইলে আমরা করতে পারি, দুটো প্লেটের মাঝে এই বরাবর ওয়েল্ডিং করতে পারি, ভেতরে ওয়েল্ডিং হিসাবে ভেতরে আমরা বাইরে থেকে দেখতেই পারবো না। এটা কিন্তু লিমিটেশন আছে, যেমন থিন সিটের ক্ষেত্রে শুধুমাত্র করা যাবে এটা, ঠিক। আর ইরেগুলার শেপকে ওয়েল্ডিং করা কিন্তু সিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে পসিবল নয়, যেহেতু চাকা কি যাবে প্লেটের দুই স্ল্যাব বাইরের সারফেসের উপর দিয়ে চাকা যাবে, এই দুটো যদি ইরেগুলার সারফেস হয় চাকা কিন্তু গড়িয়ে যেতে পারবে না। কন্ট্যাক্টে যদি না আসে তাহলে কি করে ওয়েল্ডিংটা হবে? কন্ট্যাক্টে আসতে হবে, এবং একই সাথে দুই দিক, এই যে এই প্লেটের এই দিক এবং এই নিচে প্লেটের এই দিক একই জায়গায় একই সাথে কন্ট্যাক্টে থাকতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই দেখ একই সাথে একই জায়গায় কন্ট্যাক্টে থাকতে হবে। এই চাকাটা যদি এইখানে কন্ট্যাক্টে থাকে আর এই চাকাটা এখানে কন্ট্যাক্টে থাকে, তাহলে কিন্তু এই বরাবর কিন্তু এইভাবে ওয়েল্ডিংটা হবে না, একই সাথে একই জায়গায় ওয়েল্ডিংটা হতে হবে। এরপর যেটা আছে সেটা হলো প্রজেকশন ওয়েল্ডিং। তো প্রজেকশন ওয়েল্ডিংটা হলো একটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এখানে কি করা হয়? এখানে একটা নির্দিষ্ট প্রজেক্টেড এরিয়াতে ওয়েল্ডিংটা করা হয়ে থাকে। এবার প্রজেক্টেড এরিয়া বলতে দেখো, আমরা যখন স্পট ওয়েল্ডিং করছিলাম, স্পট ওয়েল্ডিং কি করছিলাম দেখো, এই যে দুটো মেটাল প্লেট নেওয়া হয়েছে, মেটাল প্লেট দুটো পুরো ফ্ল্যাট সারফেস, ফলে যখন এর মধ্য দিয়ে প্রেসার অ্যাপ্লাই করছি এবং কারেন্ট প্রোভাইড করছি, কারেন্ট ফ্লো করছি, তখন দেখো পুরোটাতেই কারেন্ট ফ্লো হচ্ছে, নির্দিষ্ট একটা এরিয়া থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, নির্দিষ্ট এরিয়াতে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু যেখানে সব থেকে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেখানে কি হচ্ছে? ফিউজ হয়ে যাচ্ছে মেটাল, এবং সেখানে সব থেকে বেশি পরিমাণ প্রেসার আছে, কিন্তু পুরোটাতে কারেন্ট ফ্লো হচ্ছে, ফলে এফিসিয়েন্সি কিন্তু আমাদের এই ক্ষেত্রে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু প্রজেকশন ওয়েল্ডিংটা একটু আলাদা রকমের, এটা একটা মডিফাইড স্পট ওয়েল্ডিং এর মতোই পুরো সেটআপকে নেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে যে ওয়ার্ক পিস থাকে, ওয়ার্ক পিস একটু আলাদা থাকে। এখানে কিরকম আলাদা দেখো, নিচের যে প্লেটটা আছে, নিচের প্লেটটা ফ্ল্যাট, একদম ফ্ল্যাট সারফেসেস, কিন্তু উপরে যে প্লেটটা আছে প্রজেক্টেড এরিয়ার মতো নেওয়া হয়েছে এইরকম ভাবে। দেখো এই যে অংশটুকু আছে উপরের প্লেটের, এই অংশটুকু দেখো নির্দিষ্ট জায়গায় কিন্তু টাচ হচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো কোথা দিয়ে হবে? কারেন্ট ফ্লো এই নির্দিষ্ট জায়গা দিয়ে কারেন্ট ফ্লো হবে, এই যে যেটুকু কন্ট্যাক্টে আছে, মানে এই একটা ফ্ল্যাট সারফেস তার সাথে এই একটা সারফেস, তাহলে কারেন্ট ফ্লো সব থেকে কোথায় হবে? এখানে সব থেকে বেশি কারেন্ট ফ্লো হবে, মানে কারেন্ট ফ্লো এখান দিয়েই হবে, যেহেতু এখানে কন্ট্যাক্টে আছে, এবং প্রেসার অ্যাপ্লাই করছি তো এখানেই প্রেসারটা পড়বে, তাহলে কারেন্ট ফ্লো এবং প্রেসার একই জায়গায় পড়বে, ফলে স্পট ওয়েল্ডিং এর থেকে খুব তাড়াতাড়ি ওয়েল্ডিংটা হবে, এবং স্পট ওয়েল্ডিং এ যে নির্দিষ্ট জায়গাতে ওয়েল্ডিং করতে যাচ্ছিলাম তার থেকে এটা বেশি অ্যাকুরেটলি ওয়েল্ডিং হবে এবং বেশি ফাস্ট ওয়েল্ডিং হবে। এবং এই যে অংশটুকু রেজড সারফেসটুকু আছে, রেজড সারফেসটুকু গলে যাবে, গলে গিয়ে এই যে গ্যাপটুকু আছে গ্যাপটুকুকে পূরণ করে দেবে, মানে এটা নেমে চলে আসবে প্লেটটা, এই যে উপরে প্লেটটা আছে এইটুকু যদি গলে যায়, এইটুকু গলে যায়, গলে গিয়ে এর সাথে কি হবে? চ্যাপ্টা হয়ে যাবে, ছড়িয়ে যাবে, তখন এই প্লেটটা নিচে নেমে চলে আসবে। নিচে নেমে চলে আসলো, তখন আমরা কারেন্টের যে ফ্লো আছে কারেন্টের ফ্লোটাকে বন্ধ করে দিলাম, কিন্তু প্রেসারটাকে আমরা কন্টিনিউ রাখলাম, এবং নির্দিষ্ট সময় পরে যখন এটা সলিড হয়ে গেল তখন প্রেসারটাকে আমরা রিলিজ করে দিলাম। তাহলে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেটেড এরিয়াতে আমরা
কি করছি, প্রেসার অ্যাপ্লাই করছি এবং কারেন্ট ফ্লো করছি। তাহলে এটা খুব তাড়াতাড়ি হবে, মানে স্পট ওয়েল্ডিং এর থেকে ফাস্ট এবং বেশি অ্যাকুরেট একটা ওয়েল্ডিং, যেটা হলো প্রজেকশন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে? নাট এবং বোল্টের ক্ষেত্রে, সিট মেটালের নাট বোল্টকে ফাস্টেনিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, টাইট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অটোমোটিভ এবং বিভিন্ন অ্যাপ্লিয়েন্সে ব্যবহার করা হয়ে থাকে এটা। এবার অ্যাডভান্টেজ আর লিমিটেশনগুলো দেখো। এটা লোকেশন ওয়াইজ একদম অ্যাকুরেট ওয়েল্ডিং করতে পারে, স্ট্রেংথ ইউনিফর্মলি স্ট্রেংথ হয় এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে খুব ভালো, একদম সুটেবল, পারফেক্ট। লিমিটেশন দেখো প্রপার প্রজেকশন ডিজাইন প্রয়োজন, প্রপারলি প্রজেকশন ডিজাইন মানে এই যে সারফেস এবং এটা এর সাথে প্যারালাল হতে হবে। এটা যদি এরকম ভাবে টেরা হয়ে থাকে সারফেসটা, তাহলে কিন্তু ভালো রকম ভাবে ওয়েল্ডিংটা হবে না, ওয়েল্ডিংটা ডিফেক্টেড ওয়েল্ডিং হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে এটা প্রপারলি প্রজেকশন করতে হবে, প্রজেকশন ডিজাইন। এবং এই যে সেটআপটা আছে, দেখো দুটো প্লেটকে যেহেতু একটা নির্দিষ্ট এরিয়াতে প্রজেক্টেড করতে হচ্ছে, ওই জন্য সেটআপটা হলো একটু কমপ্লেক্স। কার থেকে কমপ্লেক্স? অন্য রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর থেকে কমপ্লেক্স। তো এই হলো টাইপস অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, 3 ধরনের টাইপ। তো আশা করছি তোমরা টাইপস অফ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর মেম্বার্স অনলি এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য জয়েন বাটনে ক্লিক করে জয়েন করো।